স্বাগত বাংলাদেশ এখনে আপনার সাথে আছি আমি কাজী মহুয়া। হজ ফ্লাইটের তৃতীয় দিন আজ। এবারই প্রথম ইলেকট্রনিক পদ্ধতিতে হজ কার্যক্রম শুরু করায় দেখা দিয়েছে ভিসা জটিলতা। যদিও হজ যাত্রীদের ভিসা সহ নানা ভোগান্তি অনেকটাই রীতি হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। এসব নিয়ে কথা বলবো বাংলাদেশ এখনের আজকের আয়োজনে। আমার সাথে আছেন বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের সভাপতি ইব্রাহিম বাহার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মোস্তফা ফিরোজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রতি বছর হজ এলেই আমরা দেখি যে হজ যাত্রীদের একটা হাহাকার। হজের মতো একটা পবিত্র ধর্মীয় ব্রত, সেটা নিয়ে একটা অব্যবস্থাপনা, একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা ঠিক কি কারণে, মানে মূল সমস্যাটা কি মনে হয় আপনার, কি কারণে? মূল সমস্যাটা আসলে ব্যবস্থাপনাটা। আমরা যেটা সাধারণভাবে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেখি, যেটা যে আমাদের জন্য অন্য একটা প্রেক্ষিত আছে। সেটা হলো যে আমাদের অধিকাংশ যারা হজে যান তারা কিন্তু একটা বয়সের পরে যান। তো যেমন অন্যান্য দেশে আপনি যদি দেখেন, তাদের কিন্তু কোনো বয়স না, তারা মানে বিভিন্ন বয়সে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের একটু ধর্মীয় দৃষ্টিকোণ, আমাদের আর্থিক অবস্থা সবকিছু মিলে সবাই মনে করে জীবনের শেষ প্রান্তে এসে আমরা হজ করি। কিন্তু এই পুরো হজের এই যে এক মাসব্যাপী যেই ব্যবস্থাপনাটা এবং আয়োজনটা, সেই আয়োজনটা কিন্তু খুব সুখকর না। এবং শেষ মুহূর্ত পর্যন্ত যারা হজে যান, যে বয়স্ক মানুষগুলো, তারা কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে এবং অনিশ্চয়তাটা বেশি। এবং বাস্তবেও যখন নাকি আপনার নিশ্চয়ই আমরা দেখি, যখন যারা ফিরে আসেন, যখন তাদের সাক্ষাৎকার নেওয়া হয়, তারা কিন্তু খুব সন্তোষজনক জবাব দেন না। অর্থাৎ মানে শুরু থেকেই এই যে বাড়ি ভাড়া, যাওয়া, তারপরে কোন কোন এজেন্সির মাধ্যমে ফ্লাইট পাওয়া না পাওয়া নিয়ে অনিশ্চয়তাটা, টিকেট থেকে শুরু করে সবকিছু। তারা তো একদিন যেদিন যাওয়ার কথা তার 7 দিন পরে যাচ্ছেন, 3 দিন পরে যাচ্ছেন। এই যে 3 দিন 7 দিন ধরে সে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। এবং গ্রাম, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ঢাকায় এসে এই যে বসে থাকেন, সবকিছু মিলিয়ে পুরো ব্যবস্থাপনাটা এবং যে বয়সের মানুষগুলোকে নিয়ে পুরো ব্যবস্থাপনাটা পরিচালিত হয়, সেই বিষয়টা এত মানে নির্দয় এবং এত কঠিন, যার কারণে কিন্তু ভোগান্তির শেষ থাকে না। তবুও তারপরে এত কষ্ট সহ্য করেও কিন্তু সবাই যাচ্ছে যে একটা পবিত্র কাজ সম্পাদনের জন্য। কিন্তু কেন জানি এই ব্যবস্থাপনাটা মানে অন্য সমস্ত ব্যবস্থাপনার চেয়ে অনেক বেশি মানে আরো সোচ্চার হওয়া, সক্রিয় হওয়া এবং ভালো ব্যবস্থাপনা হওয়া উচিত। কারণ একটা পবিত্র কাজের জন্য যাচ্ছে একটা বয়সের, সুতরাং এই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রাখছি না। ইব্রাহিম বাহার, আপনি হাবের সভাপতি, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে হজ ব্যবস্থাপনা জিনিসটা এত আসলে জটিল হওয়ার কি কারণ? এটা মানে এর চেয়ে তো অনেক রকম অন্যান্য রকম জটিল জিনিসও আমরা দেখি, কিন্তু হজ ব্যবস্থাপনাটা ওভারঅল বাংলাদেশের জন্যই জটিল, নাকি এটা সৌদি আরবের সাথে কোনো রিলেটেড বিষয় থাকে? এটা একটু পরিষ্কার করে জানতে চাই। ধন্যবাদ। আসলে হজ একটা বিরাট কর্মযজ্ঞ এবং এটার সাথে দুটো দেশের সম্পর্ক জড়িত। এবং বেশিরভাগ হজের কার্যক্রম পরিচালিত হয় সৌদি আরবে। আমাদের এখানে হজযাত্রী কালেকশন, টাকা কালেকশন, ভিসা কালেকশন এবং টিকিট করা, এর বাইরে কিন্তু আমাদের এই এন্ডে কোনো কাজ থাকে না। বাকি কাজটা ওখানে হয়। এবং ওইখানে কিছু কাজ আছে, এগুলা আমরা এখান থেকে যতই হারি করি না কেন, ওরা ওদের সময় মতো সেই কাজটা করে। আর এই দুই দেশের কাজের সমন্বয় সাধনটা যখন ঠিকমতো হবে না, তখন স্বাভাবিকভাবে সেখানে কিছুটা অনিয়ম হতেই থাকে। এবং এটা দীর্ঘদিন থেকে চলে আসতেছে। তো ইদানিং এই বছর থেকে হজ ম্যানেজমেন্ট শুরু হওয়ায় এই জটিলতাগুলো ধীরে ধীরে কাটতে শুরু করেছে। আমরা আশা করছি এটা ধীরে ধীরে সহজ হয়ে যাবে। এই জটিলতা শুধু যে বাংলাদেশ ভুগছে তা না, কিন্তু সারা পৃথিবীতেই এই জটিলতাতে পড়তেই হচ্ছে। হ্যাঁ, কোনো না কোনোভাবে তাদেরকে জটিলতা করে। অন্যান্য দেশে যাদের হজযাত্রী খুব কম, তারা সেটাকে হয়তো প্রপার ম্যানেজমেন্ট করতে পারে। আমাদের হজযাত্রী বেশি এবং হজযাত্রীর বয়সটাও আমাদের দেশে বেশি বয়সে মানুষ হজে যায়। সে কারণে অনেকে একটু অধৈর্য হয়ে যান যে যদি আগের মতো কোনোরকম কোনো দুর্ঘটনা ঘটে যদি না যেতে পারি, এরকম একটা উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করে। তো এটা আসলে ধীরে ধীরে আমাদের কমতে শুরু করেছে এবং এটা এক সময় দেখা যাবে যে এই অনিয়মগুলো মানে সেই সময়ের অপেক্ষা আমরা আসলে কতদিন করব? আমার যেটা প্রশ্ন, যে মূলত কি ধরনের সমস্যাগুলো হয়? অব্যবস্থাপনার কথা বলছিলেন আপনারা, অব্যবস্থাপনাগুলো কি ধরনের?
আসলে অব্যবস্থাপনা কথাটা তো অনেক বড়। তো আমাদের এখানে অব্যবস্থাপনা বলতে যেটা আগে বোঝানো হতো, এখন আর সেই অব্যবস্থাপনা নাই। ইদানিং আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে যে ভিসা সংক্রান্ত জটিলতা। ভিসা সংক্রান্ত জটিলতা আমাদের দেশের ধর্ম মন্ত্রণালয় কিংবা হাব আমাদের কারোরই কিন্তু কিছু করার না, বা আমার এজেন্টেরও কিছু করার থাকে না। ওখান থেকে সিজেল টেক নামে একটা প্রতিষ্ঠান আছে যারা আইটি করে, সেখান থেকে ওই আইটি সারা ওয়ার্ল্ড ওয়াইড তারা একটা ছবির মাপ দিয়েছে। সেই ছবির মাপটার সাথে আমাদের দেশে যেটা আউটসোর্সিং আমাদের আইটি কোম্পানি বিজনেস অটোমেশন তাদের ম্যাচ করা হয়েছে, কিন্তু এম্বাসি যে সফটওয়্যারটা বিল্ড আপ করেছে সেখানে ছবির মাপটার মধ্যে একটু ব্যবধান আছে। এই ব্যবধান থাকার কারণে ছবিগুলো মিসম্যাচ হচ্ছে, যখনই সেটাকে একটু বড় করা হচ্ছে, এনলার্জ করা হচ্ছে, সেটা ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছে। সেজন্য কিছু বিষয় হয়নি, ওই কিছু হচ্ছে কিছু হচ্ছে না। তো এই সমস্যাটা এখন গতকালকে থেকে এটা সমাধান হয়ে গেছে এবং আজকে থেকে বিষয় স্মুথলি হচ্ছে এবং বিষয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আরো প্রশ্ন আছে আপনাদের কাছে, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, 50 সেকেন্ডের একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। ইব্রাহিম বাহার, আপনি বলছিলেন যে নতুন ভিসা পদ্ধতির কারণে এবার বেশ কিছু সমস্যা হচ্ছে, ছবির কথা, ছবির মাপের কথা বলছিলেন। এই বিষয়ে যখন এবার বোঝা গেল যে নতুন ভিসা পদ্ধতি আসছে, তখন এই বিষয়ে আগাম যে সতর্কতা, সচেতনতা বা সমস্যাগুলো সমাধানের জন্য আগাম যে পরিকল্পনা, প্রস্তুতি, সেগুলো কি যথেষ্ট নেওয়া হয়েছিল? হ্যাঁ, বাংলাদেশের পক্ষ থেকে সেটা যথেষ্ট ছিল, কিন্তু সৌদি আরব এই বিষয়টা ক্লিয়ার করছে এই মাসের 10 তারিখে। তো 10 তারিখের পর থেকে কিন্তু কাজ শুরু হয়েছে মূলত। সেই কারণে যেটা আগে থেকে পরীক্ষামূলকভাবে করা যায় কিনা সেই বিষয়টি করা সম্ভব হয়নি। আর এছাড়া আর কি কি ধরনের সমস্যা হয়? শুধু এছাড়া প্রতিবার যে সমস্যা হয়, এখন আপাতত যে সমস্যাটা আছে, যেমন আমাদের এজেন্টদের বাড়ি ভাড়া কমপ্লিট, তাদের ওখানের ক্যাটারিং কোম্পানির সাথে চুক্তি করা কমপ্লিট, ওখানের যে মোয়াল্লেম, ট্রান্সপোর্টেশন, হ্যাঁ, অ্যাকোমোডেশন, এভরিথিং ওখানে কমপ্লিট করা আছে। এখন বিষয়গুলো হয়ে গেলে এবং ঠিকমতো এখান থেকে ফ্লাই করতে পারলেই লোকজন যেতে পারবে এবং ওখানে যথারীতি হজ করতে পারবে বলে আমরা আশা করছি। তো এই যাওয়ার পথে প্রত্যেকবার টিকিট নিয়ে একটা হয় যে ভিসা হয়ে যাওয়ার পরও অনেকে কাফন মিছিল করছে, যাইতে পারতেছে না। এবার আমরা এই জন্য ভিসা হওয়ার আগেই টিকিটের বিষয়টি নিশ্চিত করছি। হাব থেকে আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি যে এই টিকিটে, এই যাত্রীর টিকিটের টাকা জমা হয়েছে সংশ্লিষ্ট এজেন্সিতে এবং তিনি যেতে পারবেন, এই নিশ্চয়তা দেওয়ার পরেই কেবলমাত্র তার ভিসা হচ্ছে। এবং ভিসা হওয়ার পরে তার টিকিটের কোনো জটিলতা থাকবে বলে আমরা মনে করি না। জি, মোস্তফা ফিরোজ, মন্ত্রণালয়ের দায় কতটুকু? ধর্ম মন্ত্রণালয় জিনিসটা আমরা গত কিছু বছরে দেখি নাই যে প্রপারলি হ্যান্ডেল করেছে। আপনি তাদের কি ধরনের দায় দিবেন? ধর্ম মন্ত্রণালয়ের দায়টা পুরোটাই, কারণ মন্ত্রণালয়ের অধীনেই সমস্ত কিছু, এম্বাসি বলেন, অন্যান্য উইং বলেন, সবাই কাজ করে আর কি। এবং মূল সমন্বয়ের দায়িত্বটাই হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের। ভাই যেটি বলছেন, আমি মানে উনি প্রত্যাশার কথা বলছেন, কিন্তু এই যে যদি ফ্লাইট ঠিক মতো হয়, যদি ফ্লাইট যে এই যে ঠিক মতো যদি হয়, যদি তো হয় না। আচ্ছা, বাড়ি ভাড়ার কথা বলা হয়, এই যে বাড়ি ভাড়াটা নিয়ে দেখেন, আপনি যদি দেখেন প্রতি বছরই কিন্তু কমপ্লেন আছে যে যেই মানের, যেই মাপের যে বাড়ি ভাড়াগুলো করা হয়, সেগুলি নিয়ে কিন্তু আমাদের হাজিদের কিন্তু অভিযোগের অন্ত নেই। তো কোনো বছরই তো হচ্ছে না। তো সুতরাং যখন কোনো বছরই হয় না মন মতন, চাহিদা মতন, তাইলে এই বছরই একবারে হয়ে যাবে মানে মানে ই সিস্টেমে, এটা তো প্রত্যাশা করা যায় না। কারণ আসলে যত সিস্টেমই করেন না কেন, সবকিছুর পেছনে তো ব্যবস্থাপনাটা, তো ব্যবস্থাপনায় কারা আছে, কোন কোন লোকগুলো অন্তর্ভুক্ত করা হয় এবং যাদেরকে দায়িত্বগুলো দেয়া হয় তারা কি ট্রেইনড পিপল কিনা, সেইগুলি নিয়েও কিন্তু মানে আমরা গণমাধ্যম কর্মীরা আমরা রিপোর্ট পাই যে ব্যবস্থাপনার দায়িত্বগুলোতে যে সমস্ত লোকগুলোকে অ্যাপয়েন্ট করা হয়, যারা যান আসেন, তারা এই পুরো হজ ব্যবস্থাপনার সম্পর্কে কিছুই জানেন না। ফলে আমার কাছে মনে হয় না যে খুব ত্রুটিমুক্ত অবস্থার মধ্যে হঠাৎ করে এতদিন ছিল আর আমরা এর মানে এখন থেকে পাবো,
আমি কিন্তু হলে তো অবশ্যই ভালো, কিন্তু আমার সবসময় যেহেতু কখনোই আমরা একদম ত্রুটিমুক্ত একটা ব্যবস্থাপনা পাইনি, সুতরাং হঠাৎ করে আমরা আশাবাদী হওয়াটা কিন্তু জি, যেটা গণমাধ্যম হয়েছে কর্মী যে- হিসেবে আমি শঙ্কিত জি, থাকি। আপনি যেটা বলছিলেন ই ভিসা হওয়ার কারণে হয়তো ভিসা সংক্রান্ত বা এই ধরনের আবেদনের জটিলতাগুলো কমতে পারে, কিন্তু উনি যেটা বলছিলেন একটা অভিযোগ কিন্তু আমরা সবসময় হজ থেকে ফিরে আসার পরে হাজিদের কাছে শুনি যে যেরকম প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এজেন্সিগুলো যে প্রতিশ্রুতির সুযোগ সুবিধার কথা বলেছে সেগুলো ওখানে যায় তারা কিছুই পাননি। আমি একটা বিরতি নিব, বিরতি থেকে এসে আপনার কাছে এটা প্রশ্নটা জানতে চাইবো, উত্তরটা যে আপনারা এর প্রেক্ষিতে কখনো কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমার সাথে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। ইব্রাহিম বাহার, আপনার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে হজ থেকে ফিরে আমরা অনেক যাত্রীকে অভিযোগ করতে শুনেছি যে এজেন্সিগুলো যে সুযোগ সুবিধার কথা বলে বা সেগুলো ওখানে যে আসলে ওনারা তার অনেকটাই পান না। এই বিষয়গুলো আপনারা খতিয়ে দেখেছেন, এগুলোর বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, এর বিষয়ে আসলে আমাদের কথা হচ্ছে যে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কম হলে অভিযোগ হতেই পারে, তবে সেই অভিযোগের মাত্রাটা কতটুকু দেখতে হবে। একটা লোক কত টাকার প্যাকেজে যাচ্ছে, জি। সে যদি খুব অল্প টাকায় হজে যায় তার সেবার মানটা সেভাবেই পাবে। আর কেউ যদি ধর 8-10 লাখ টাকার প্যাকেজে যায় সে নিশ্চয়ই অনেক ভালো থাকবে। এই ক্ষেত্রে যেহেতু বাণিজ্যিকভাবে চিন্তা করা হয়, সেখানে একটা প্রতিষ্ঠান যখন একটা লোক কেনে সে তার মুনাফার কথাটা চিন্তা করে, তবে সে যেন অতি মুনাফা করতে না পারে তার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে একটা প্রশাসনিক টিম যায় এবং হাব থেকেও আমরা মনিটর করি। এই জন্য প্রতি বছর বেশ কিছু এজেন্ট অভিযুক্তও হয় এবং তাদের লাইসেন্স বাতিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। তো এটা ধীরে ধীরে কমে আসছে। একসময় খুব বেশি ছিল, যেমন বাড়ি ভাড়া নিয়ে এবং খাওয়া নিয়ে এই কথাগুলি হতো। এখন খাওয়াটা ক্যাটারিং কোম্পানি নিয়ে যাচ্ছে, আর বাড়ি ভাড়াটা তো যদি মানসম্মত না হলে তাহলে ই হজ ম্যানেজমেন্টের মধ্যে তার ওই জায়গাটাতে সবুজ হবে না, সবুজ না হলে সে মোফাই পাবে না, তার বিষয় পাবে না। সে কারণে ওইটা সেখানে নিশ্চিত করতেই হচ্ছে। সেজন্য বাড়ি ভাড়া সংক্রান্ত জটিলতা অনেকখানি কমে গেছে, অনেকখানি না, আমি বলবো এটা 95% কমে গেছে। এটা নিয়ে খুব বেশি জটিল এখন বাড়ি ভাড়া না করে হাজি নিয়ে ছেড়ে দেওয়ার কোনো উপায় নেই। মানে আর আর মূলত কোন বিষয়গুলো একটু বলবেন? টিকিট নিয়ে আমরা একটা সবসময় অভিযোগ শুনি যে এক ধরনের সিন্ডিকেট আছে, এটা কি কারণে হয়? টিকিটের সিন্ডিকেশনটা আসলে সিন্ডিকেট না, এটা ইন্ডিভিজুয়াল। তো এখন টিকিটের ক্ষেত্রে দুটো জটিলতা হয়। একটা হচ্ছে যে এই বছর যেমন গত বছরও দুটো ক্যারিয়ারকে প্যাসেঞ্জার ক্যারি করার জন্য দেওয়া হয়, একটা বাংলাদেশ বিমান ন্যাশনাল ক্যারিয়ার আর একটা সৌদি এয়ারলাইন্সের বিমান। ওরা অনেক সময় দেখা যাচ্ছে যে ভিসা সংক্রান্ত কারণে কিংবা অন্য যে কোনো কারণে ফ্লাইট ডিসরাপ্ট হয়। ফ্লাইট ডিসরাপশন হয়ে গেলে সৌদি আর একটা স্লট নিতে পারবে, বিমান কিন্তু আর কোনো স্লট পাবে না, এটা অলরেডি ডিস্ট্রিবিউটেড। তো সেই ক্ষেত্রে জটিলতা দেখা দেয় এবং অনিশ্চয়তা থেকে যায় হাজি যেতে পারবে কিনা। এই জন্য আমাদের বরাবরের দাবি ছিল যে থার্ড ক্যারিয়ারটা ওপেন থাকলে একটা নির্দিষ্ট সংখ্যক যদি তাদেরকে থার্ড ক্যারিয়ারটা দেওয়া হয় তাহলে আমাদের এই ব্যাকআপটা থাকে, যদি কখনো এরকম কোনো ফ্লাইট ডিসরাপশন ঘটে, যান্ত্রিক দুর্যোগের কারণেও হতে পারে, তখন এই থার্ড ক্যারিয়ারটা যাতে করে ব্যবহার করা যায়। আর এই থার্ড ক্যারিয়ার না দেওয়ার কারণে, বিমান এবং সাউদিয়াকে দেওয়ার কারণে আপনি টিকিট সিন্ডিকেশনের কথা যেটা বললেন, একটা টিকিটের মূল্য 1,25,000 20,000 টাকা, সেখানে 2,000 টাকা লাভ করা এটা খুব সঙ্গত, যুক্তিসঙ্গত। কিন্তু কারা করছে? সেটা এজেন্ট করবে, কারণ এজেন্ট তো টিকিটিং এজেন্ট, সে 2,000 টাকা লাভ করতেই পারে, কিন্তু সেটা যদি 8-10,000 15,000 টাকা হয়ে যায় বেশি, তখন সেটা খুব দুঃখজনক এবং সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে হাব থেকে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এবং ধর্ম মন্ত্রণালয়কে বলেছি। তো এইটা দুঃখজনক। আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে দুইটা ক্যারিয়ার থাকার কারণে একটা হজ জাতীয় হজের কাজ শেষ করার পরও মাসাধিক কাল সেখানে বসে থাকতে হয় শুধু দেশে আসার জন্য। যদি থার্ড ক্যারিয়ার চালু থাকতো তাহলে এটা হতো না। আমি এই বিষয়ে আপনার মতামতটা শুনতে চাইবো যে উনি যে দুটো ক্যারিয়ারের কথা বলছেন, এখানে আরেকটা দিলে আসলে এটা কি ধরনের হবে? এতে বিমানের কোনো ক্ষতি হওয়ার কোনো আরেকটা কেন, এটা যদি ভাই যেটা বলছেন যে এটা যদি বাণিজ্যিকভাবেই হয় যে আমি যত টাকা দেব আমি সেবাটা তাই পাবো, তাহলে আমার কথা হলো যে সৌদি আরবে আমি বিভিন্ন এয়ারলাইন্স দিয়ে আমি কেন যাব না? শুধুমাত্র সাউদি আর বিমান থাকবে কেন? আরও কেন অন্যান্য ক্যারিয়ার যুক্ত হতে পারবে না? অর্থাৎ আপনি যত বেশি এখানে ক্যারিয়ারকে যুক্ত করবেন
আসা যাওয়ার মুভমেন্টটা তত বেশি সহজ হবে। Flexible ফলে যেটা হবে। বলছেন যে আমি গেলাম, হজ শেষ হয়ে গেল, তারপর আমি দিনের পর দিন আমি অপেক্ষা করতে থাকলাম, আমি ফিরতে পারছি না, তাহলে এই ভোগান্তিটা তো হবে না। আমি যখন কি বাণিজ্যিকভাবেই যদি আমি নেই, একেবারে আমি ধর্মীয় অনুভূতিটা বাদ দিলাম, তাহলে আমি কেন টাকা দিয়ে আমি যাব, আমি নির্দিষ্ট সময় কেন ফিরতে পারবো না? জি। এটা আমার রাইট। এই রাইটটাকে স্টাবলিশ করার জন্য সরকারের এবং মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে চাহিদাটা নিরূপণ করে আরো ক্যারিয়ারকে যুক্ত করা। মানে কারো কাছে তো জিম্মি থাকতে পারে না কোনো মানুষ, আমি যাব হজে এইটাকে পুঁজি করে সবাই ব্যবসা করবে, অথচ আমি ক্ষতিগ্রস্ত হব, এটা তো কাম্য না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি ব্যবসা করতেছি কোন না, এটা একটা ধর্মীয় অনুভূতিকে নিয়ে। আমি যদি ধর্মের প্রতি যদি আমি হই, তাহলে তার তো বরং সেবা দেওয়ার জন্য আমি আমার ধর্মীয় অনুভূতির কারণেই আমি সর্বোচ্চ বেশি, ব্যবস্থাটা জি, নেব, অবশ্যই। কিন্তু সেটা নিচ্ছি না। এটাই দুর্ভাগ্যজনক যে এই যে হজটাকে কেন্দ্র করে প্রতি বছরই কিন্তু একটা হয়রানি, হেনস্থা, অব্যবস্থাপনা, যেটি বলছিলাম যে ব্যবস্থাপনার মন্ত্রণালয়ের দায়িত্ব, মন্ত্রণালয় কি এদেরকে সেবা দেওয়ার জন্য সেই দক্ষ যোগ্য লোকগুলোকে বাছাই করছে না, অবশ্যই। অর্থাৎ প্রতি পদে পদে কিন্তু আরেকটা আমরা হয়রানি বঞ্চনার মধ্যেই আরেকটা পড়ছি। সমস্যার কথা যেটা গত কিছুদিন ধরে আমরা শুনে আসছি, সেটা হলো যে মানব পাচার সংক্রান্ত একটা বিষয়ে আমি একটা বিরতি থেকে এসে আপনাদের কাছে এই বিষয়ে শুনবো। ছোট্ট একটা বিরতি নিয়ে অতিথিদের সাথে আরো কথা হবে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। ইব্রাহিম বাহার, আমরা বেশ কিছু অভিযোগ শুনেছি, যেটা হলো মানব পাচারের, এই কারণে বেশ কিছু এজেন্সির লাইসেন্স বাতিলের ঘটনাও ঘটেছে। এই বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এটা বন্ধ করা? হজ, বিশেষ করে ওমরার সাথে এটা সম্পর্কিত, কি ধরনের ব্যবস্থা নিয়েছেন আপনারা? আসলে বিষয়টা হচ্ছে, মানব পাচারের বিষয়টা হজের ক্ষেত্রে খুব কম হয়, এই কারণে যে হজের ক্ষেত্রে ওখানকার এজেন্ট খুব বেশি থাকে না। আমাদের এজেন্টরা সরাসরি কাজ করে এবং সেখানে হজযাত্রীর সঙ্গে এজেন্ট সেখানে যায়, গিয়ে তাদেরকে হজ করিয়ে আবার ফিরিয়ে নিয়ে আসে। নির্দিষ্ট মুআল্লিমের সাথে তাদের একটা সরাসরি যোগাযোগ থাকে, ফিজিক্যালি যোগাযোগ থাকে, যার ফলে হজে খুব বেশি লোক, অপরাধযোগ্য লোক বা চাকরি সন্ধানী লোক থেকে যায় না। ওমরাতে এই সুবিধাটা পেয়ে থাকে যারা চাকরি সন্ধানী লোক। এটা আসলে মানব পাচার বলা যাবে না, এটাকে বলা চাকরি সন্ধানী বলা যাবে। কারণ এইখানে একটা পার্ট থাকে ওমরার, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের একজন এজেন্ট, তার সাথে আরেকজনের লিংক থাকে, তিনি হচ্ছেন সৌদি আরবের ওমরা এজেন্ট। তো এদের সাথে দুইজনের একটা বাইলেটারাল একটা এগ্রিমেন্ট হয় এবং সেই এগ্রিমেন্টটার জন্য তাকে 1 লক্ষ থেকে 5 লক্ষ রিয়াল পর্যন্ত ব্যাংক গ্যারান্টি দিতে হয়। এবং প্রতিটি ওমরা ভিসার জন্য 6 থেকে 800 রিয়াল করে তাদেরকে সার্ভিস চার্জ দিতে হয়। ওই বিষয়টা যখন হয়, এখানে একটা এজেন্ট মুফা বললে, ওখানে মুফা আসবে, তার বিষয়টা স্টাম্পিং করবে, তাকে টিকিট করে, রিটার্ন টিকিট করে এখান থেকে পাঠিয়ে দেবে। ওই ওমরা এজেন্ট সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করবে, তাকে ওমরা করাবে এবং তার পাসপোর্টটা রেখে দেবে। পরবর্তীতে এসে আবার ওই জেদ্দা এয়ারপোর্ট থেকে তাকে আবার ফেরত পাঠাবে। হচ্ছে তার সাথে আমার এগ্রিমেন্ট এই দেশের। ওখানে যাওয়ার পরে কি করে, ওই ওখানকার এন্ডের যে এজেন্টটা থাকে, সে এজেন্টকে কনভিন্স করে, যিনি চাকরি সন্ধানে গিয়ে বলেন যে ভাই আমার পাসপোর্টটা দিয়ে দেন, আপনাকে আমি এত এত রিয়াল দেব। সে তখন পয়সাটা পাচ্ছে, সে পাসপোর্টটা দিচ্ছে, উনি দূরে চলে যাচ্ছে চাকরির সন্ধানের জন্য। আর এদিকে অভিযোগটা হচ্ছে যে আমার দেশের এজেন্টের বিরুদ্ধে যে উনি মানব পাচার করছে। আসলে বিষয়টা মানব পাচার না। সেক্ষেত্রে আপনারা অনেক এজেন্সির লাইসেন্স বাতিল করেছেন আমরা জানি, এটা তাহলে কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, অবশ্যই যুক্তিযুক্ত। এই কারণে আমাদের এখানকার এজেন্টের যে লাইসেন্সগুলো বাতিল করে শাস্তি দেওয়া হয় কিংবা ফৌজদারিতে তাদেরকে মামলা করা হয়, এটি হচ্ছে যখন বাইলেটারাল এগ্রিমেন্ট ছিল তখন কথা হচ্ছে যে তোমার দেশের এজেন্টের, ধর্ম মন্ত্রণালয়কে বলা হয় তোমার দেশের এজেন্টের দায়িত্ব তোমার, আমার দেশের এজেন্টের দায়িত্ব আমাদের। কিন্তু ওরা বরাবরই কিন্তু এই অপকর্মগুলো করে ও দেশের এজেন্টগুলি পার পেয়ে যায়, আর আমাদের দেশের এজেন্টগুলো ধরাশায়ী হয়। এইবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ওখানে ওজারাতুল হজ বলে ওটাকে, ধর্ম মন্ত্রণালয় হজ মন্ত্রণালয়কে, তাকে বলা হয়েছে যে আমি প্রকৃতপক্ষে তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমাদের কোন কোন এজেন্টের মাধ্যমে আমাদের কোন কোন এজেন্ট কতগুলি হাজি ফেরত পাঠায়নি বা ফেরত আসেনি, তাহলে আমরা আমাদের গুলার ব্যবস্থা নিচ্ছি, তোমরা তোমাদের গুলার কি ব্যবস্থা নিচ্ছ, এবং তোমাদের মাধ্যমে আমরা জানতে চাই, আমরা থার্ড মিডিয়া থেকে জানতে চাই না। এবং সর্বশেষ কতগুলা ফেরত আসে। ওখানে আরো একটি কাজ হয়, হাজি আসলে ফেরত আসে না, তখন করে কি সেটাকে ওয়াশ আউট করে ফেলে,
ওইখানে, এটা ওখানকার এজেন্ট করে, এটা তো এখানকার এজেন্টের করার কোনো সুযোগই নেই, সুযোগ নেই, সে জি। ঢুকতে পারে না। তো মূলত এখানকার এজেন্ট যতটা না দায়ী তার চাইতে বেশি ওখানকার এজেন্ট দায়ী এই লোকগুলাকে ইয়ে করার জন্য। এবার সৌদি আরব খুব সিরিয়াস হয়েছে, ওদেরকে ডিটেক্ট করতেছে এবং করে ওদেরকে শাস্তির আওতায় আনতেছে। এবং সৌদি আরবে আমাদের যে চিঠি দেওয়া হয়েছে সেখান থেকে বলা হয়েছে যে আমাদের দেশের ওখানকার কোন কোন এজেন্টের সাথে কে কে সম্পৃক্ত তার সেটা যদি একটা- এটা আমাদেরকে তোমরা সুনির্দিষ্ট তথ্য পাঠাও। জি, মোস্তফা ফিরোজ, আমরা অনেক সময় বলা হয়ে থাকে যে সৌদি আরবের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটা খুব একটা উষ্ণ না, এরকম একটা কথা বলা হয়ে থাকে। এটা কি হজ ব্যবস্থাপনায় কোনো রকম প্রভাব ফেলে কিনা আপনার পর্যবেক্ষণে না, কি এটা বলেন? ফেলে না, তবে সামগ্রিকভাবে যেটা উষ্ণ না এটা তো সত্য। আমরা বিভিন্ন ঘটনা প্রবাহে জানি যে বেশ কিছু বছর ধরে বাংলাদেশে কোনো কর্মীরা যাচ্ছে না, এবং এই যে বাংলাদেশে থেকে ওমরা হজের আওতায় কিছু লোক যাওয়ার কারণে হঠাৎ করে একেবারে ওমরা ভিসা দেয়া বন্ধ করে দেওয়াটা, এই ধরনের যে পদক্ষেপটা নেওয়াটা, এটা এক ধরনের মানে মর্যাদাপূর্ণ না বাংলাদেশের প্রতি সৌদি অবশ্যই, আরবের জি। মনোভাব। আর যেটি ভাই বললেন যে সেটি নিয়ে আমার একটু দ্বিমত আছে, যে এই বিভিন্ন ট্রাভেল এজেন্সিগুলো যারা এই সমস্ত মানে অনৈতিক কার্যক্রমের সাথে যুক্ত, মানব পাচারের সাথে যুক্ত, তারা কিন্তু দুই পক্ষের যোগসাজশই হয়, এবং এই ব্যাপারে কিন্তু মন্ত্রণালয় নানান এজেন্সির মধ্যে খবর নিয়ে কিন্তু হয়। এক্ষেত্রে হাব যে নিজস্ব ইনভেস্টিগেট করা, দায়ীদেরকে চিহ্নিত করে মন্ত্রণালয়কে তথ্য দেয়, এই কার্যক্রমগুলো কিন্তু অ্যাসোসিয়েশনগত, তাদের হয়তো সাংগঠনিক বা নীতিগতভাবে বা একজন আরেকজনের প্রতি সম্পর্কের কারণে সেগুলি কিন্তু যে তারা সেভাবে হয়, করেন না, আমরা জি। কিন্তু সেই রিপোর্ট আমরা দেখি না। হলে হয়তো এরকম একটা সিচুয়েশন আসতো না কিন্তু যে সেটা বাংলাদেশে। দুঃখজনক হলো যে এই কার্যক্রমগুলো কিন্তু ধরেন সরকারি ব্যবস্থাপনা, হাব, সবাই জয়েন্টলি এটা করা উচিত, তাহলে কিন্তু আমাদের মর্যাদাটা আমাদেরকে রক্ষা করতে আমি হবে। আপনাদের কাছে ফিরছি, আমার ছোট্ট একটা বিরতি নিতে হবে, 1 মিনিটের একটা বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার। ইব্রাহিম বাহার, ওমরা সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করছিলাম যে ভিসা বাতিল হওয়া ওমরার, আপনি কোটা সংক্রান্ত একটা জটিলতার কথা বলছিলেন, এটা একটু ব্যাখ্যা করবেন? এটা হচ্ছে হজের মতো উমরাতেও কিন্তু একটা কোটার নির্ধারণ করা হয়, যেটা এটা ডিক্লেয়ার হয় না, এটা নিয়ে কোনো বাইলেটারাল এগ্রিমেন্ট হয় না। যেমন এটা চিন্তা করে এর আগের বছর কতজন উমরায় গেল, তারপরের বছর কতটুকু যেতে পারে, আমাদের এখানে জনসংখ্যার গ্রোথ রেট কত, সেটা হিসাব করে করা হয়। তো গত বছর আমাদের দেশ থেকে 52,000 লোক গিয়েছিল। এই বছর প্রত্যাশা করা হয়েছিল যে 55,000 দেওয়া হবে, কিন্তু সৌদি আরবের নিজস্ব একটা হিসেব আছে যে এবার যেহেতু রিনোভেশনের কাজ চলছে, সে কারণে যাতে করে অতি ভিড় না হয় সে কারণে তারা কিছুটা কমিয়ে দেওয়ার কথা। আমাদের এপ্রিল মাস পর্যন্ত উমরা যাত্রী চলে গেছে প্রায় 50,000। তো আসলে যদি কোটা চালুও থাকতো তাহলে আমাদের খুব বেশি উমরা যাত্রী যেতে পারতো না। তবে ওই প্রথম অংশে যারা প্রকৃত উমরা যাত্রী নয় তারা চলে যাওয়ায় প্রকৃত উমরা যাত্রীগণ রমজানে যারা ওখানে এতেকাফ করেন, হ্যাঁ, তারা খুব বেশি যেতে পারেনি। এটা আমাদের জন্য সেক্ষেত্রে দুঃখজনক। এই সমস্যাটার কোনো সমাধান আছে কিনা আপনাদের হ্যাঁ, কাছে? এই সমস্যাটার সমাধান মানে এই বছর তো আর হয়ে উঠলো না, এরপরে যদি হজের পরে যখন উমরা চালু হবে, এবং উমরা চালু হবে এই প্রতিশ্রুতি দিয়েছে সৌদির হজ মন্ত্রণালয়, আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মহোদয় সেখানে গিয়ে যখন দেখা করেছেন, বললেন যে হজের পরপরই তোমাদের উমরা চালু হবে, আমরাও অ্যালার্ট থাকবো, তোমরা অ্যালার্ট থেকো, যাতে করে নৌব্যাক লোকজন যেন খুব বেশি ঢুকতে না পারে বয়সটা পরীক্ষা করে। মোস্তফা ফিরোজ, আমরা পত্রপত্রিকা টেলিভিশনে প্রায় যেটা শুনি যে হজ এজেন্সি যে মালিকরা থাকে তারা অভিযোগ করেন যে হজ কার্যক্রমের সাথে যারা জড়িত থাকে তাদের প্রশিক্ষণ একদমই খুবই ন্যূনতম বা থাকেই না। সেক্ষেত্রে আসলে এই জটিলতা নিরসনে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? না, ওটাই তো, সেটা যে মানে যারা হজে যাচ্ছেন, বাংলাদেশে তো মানে অধিকাংশ যান একবারই যান। তো এই যে প্রথমবার যে যাচ্ছেন সেখানে কিভাবে পুরো চিত্রটা তাকে যে বোঝানো, ব্রিফ করাটা, সেই কাজটা আসলে কতখানি হয়, এটা একটা সন্দেহ। এই কারণে যে যেটা আসলে ব্রিফ করা হচ্ছে বাস্তবে সেটা হচ্ছে না। তো বাস্তবে যেটা সেটাই যদি ঠিকভাবে মতো যদি ব্রিফ করা হয়, তাহলে এই যে হজ থেকে ফিরে এসে সে তো একটা আল্লাহর ঘরে গেল, হজ পালন করলো,
এই প্রশান্তি, এই ধর্মীয় আত্মতৃপ্তিটাই তো তার ভিতর থেকে কি বলে প্রকাশ হওয়ার কথা, কিন্তু আমরা ভিন্ন চিত্রটাই বরং দেখি। বরং যান যেই প্রত্যাশা নিয়ে আসেন শুকনো মুখটা নিয়ে, এটাই হলো গ্যাপটা। এই গ্যাপটা নিরসনের জন্য এই যে টোটাল ব্যবস্থাপনাটার মধ্যে যদি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় তাহলেই তো সেটা সম্ভব। সেই কারণেই বলছি যে এখানে ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা ওই যে যেই বয়সের মানুষগুলোকে পাঠাচ্ছি, সেই মানুষগুলোর প্রতি যদি আমরা যদি ধর্মীয় ভাবে যদি সহানুভূতিশীল না হই, তাহলে তো যাকে তাকে দিয়ে এই ব্যবস্থাপনাটা হবে না। আমি একটু ছোট্ট করে আপনার কাছে, যে হজ যাত্রী যারা মনে করেন এবছরও এখনো যারা যায়নি, তাদের জন্য কি ধরনের মানসিক প্রস্তুতি নেওয়ার কথা আপনি বলবেন যদি জানতে চাই? আমি একটু প্রশিক্ষণের কাছেই আসি, কারণ প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা প্রশিক্ষণ ফি আমাদের হজ প্যাকেজের মধ্যে রয়েছে, যেটি আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে দেওয়া হয় হাজি প্রতি 300 টাকা। এটি অনেক বড় অঙ্কের টাকা। আর এখন ডিজিটাল বাংলাদেশ, এখন কাউকে টিউশনির মতো করে প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন নেই। এখন সৌদি আরবের মক্কা, মদিনা, মিনা, আরাফা এগুলো সব কিছু কিন্তু এখন এটা ভিডিওর মতো করে নিয়ে অনলাইনে নিয়ে এসে সেটাকে একটা সিডি দিয়ে যখন তাদেরকে দেখানো হবে, এবং সেটা জেলায় জেলাও করা সম্ভব। এবং সেখানে এখানকার যদি কোনো ইনস্ট্রাক্টর যেতে চায় যেতে পারে, না হলে না গিয়েও ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কিন্তু এই ট্রেনিংটা দেয়া যায়। বাট বাস্তবতা হচ্ছে যে এই ট্রেনিংটা আমাদের হজযাত্রীরা পান না। বেসরকারি ব্যবস্থায় যদিও কিছুটা পান, সেটা হচ্ছে যে যেদিন হজে যাবেন তার আগের দিন যখন আসেন তখন স্বল্প সময়ের জন্য তাকে একটা বেসিক আইডিয়া দেওয়া হয়, কিন্তু আগে থেকে যদি এই আইডিয়াটা দেওয়া, মানসিক প্রস্তুতি দেওয়াটা সময়টা দেওয়া হয় না। সে কারণে এই প্রশিক্ষণটা হওয়া দরকার। আমি আরেকটা বিরতি নিয়ে এসে আপনাদের সাথে আরো কথা বলছি, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি আমাদের সাথে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। মোস্তফা ফিরোজ, হজ সংক্রান্ত সমস্যা বা যে জটিলতাগুলোর কথা আমরা আলোচনা করছিলাম, আপনাকে যদি বলি যে এগুলোর সমাধানের জন্য কিছু উদ্যোগের কথা বলতে কোনগুলোকে বলবেন? এই যে ব্যবস্থাপনাটাকে উন্নত করার মধ্য দিয়ে পুরো বছর ব্যাপী, শুধু একটা মৌসুমকে ধরে কাজ না করে পুরো সারা বছর ধরে যদি আমরা এগুলো কাজ করি, এবং সব জায়গাগুলোতে ট্রেন লোকগুলোকে যদি আমরা স্থাপন করি, বিশেষ করে যেটি আমরা বিরতির সময় বলছিলাম যে একজন যিনি হজে যাবেন তার কাছে যাতে একটা ভিডিও চিত্রের মাধ্যমে যদি পুরো বিষয়টা যদি আমরা যদি মানে বোঝাতে পারি, এবং যেইটা আমরা দেখাবো সেটাই যাতে হয়, সেই জায়গাটা যদি আমরা উন্নতি হতে পারি, আমার মনে হয় যে তাহলে এই যে হজ ব্যবস্থাপনা নিয়ে মানুষের ভোগান্তি নিয়ে যেই অভিযোগগুলি সারা বছর ব্যাপী হয় সেটা আমার হবে না। এবং এই ব্যাপারে একটা মিডিয়ার আমি মনে করি একটা রোল আছে। সেই মিডিয়ার রোলটাকে আবার নিশ্চিত করার জন্য যারা কনসার্ন মিনিস্ট্রি বা কর্তৃপক্ষের একটা উদ্যোগ থাকতে হবে, যে তাদের বলতে হবে যে আপনারা এইভাবে জিনিসগুলো করেন। অর্থাৎ এই উদ্যোগের মধ্য দিয়ে যদি এক ধরনের একটা প্রশিক্ষণেরও ব্যবস্থা হয়ে যাবে, এই কাজটা আমার মনে হয় যে খুব জরুরি। প্রতি বছর আমরা কিন্তু শুনি যে হজে যে অনেক মানুষ মারা যান, এটার কি ধরনের কারণ থাকতে পারে? অসুস্থতা বা সমস্যার কারণে মারা যান, কি ধরনের সমস্যা হয়? আসলে আমরা সম্মানিত হজযাত্রীর উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যদি কোনো ক্রনিক ডিজিজ থাকে, তাহলে ওই ক্রনিক ডিজিজ বিশেষ করে যদি আপনার ডায়াবেটিক জাতীয় রোগ থেকে থাকে, হাঁফানি বা এই জাতীয় কোনো রোগ থেকে থাকে, তাহলে এটার ওষুধপত্রগুলি আপনি এখান থেকে নিয়ে যাবেন। সেখানে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা যেটা ফার্স্ট এইডগুলো সেখান থেকে দেওয়া হয়। আর ওখানকার ওয়েদারটা একটু ভিন্ন রকম, সে কারণে মানুষ তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। আপনি থাকছেন এসি রুমে, পড়ছেন গরমের মধ্যে, তারপরে যাচ্ছেন হারাম শরীফে, সেখানে গিয়ে আপনি যদি ঠান্ডা পানি খান তাহলে আপনার গলা সর্বঙ্গ হবে এবং ঠান্ডাজনিত আপনি রোগে ভুগবেন। আর হজ যেদিন শুরু হবে তার কয়েকদিন আগ থেকে আপনি বেশি বেশি ওমরা করা বন্ধ করে দেবেন, তাতে করে আপনি অসুস্থ যাতে না হয়ে যান। হজের কাজটা ডিহাইড্রেশনটা হয় খুব বেশি সেখানে, সেজন্য এই বিষয়গুলি খেয়াল রেখেই ইবাদত বন্দেগী করতে হবে। আর ওখানে যে চিকিৎসক দল সেখানে যান, ওই চিকিৎসক দলের সাথে ওনার যোগাযোগ রাখতে হবে। বিশেষ করে হজ মিশন মক্কা, হজ মিশন মদিনায় আমাদের চিকিৎসা কেন্দ্রগুলি অবস্থিত, সেখানে যোগাযোগ রাখবেন। আপনার কোনো অসুবিধা ফিল করলে আগেভাগে আপনি আপনার এজেন্টকে বলবেন, অথবা আপনি সরাসরি নিজে গিয়েও এই চিকিৎসাটা নিতে পারেন, যাতে করে কোনো রকম বড় ধরনের বিপদ না হয়। জি, আমরা আশা করছি কিছুটা হলেও কাজে দেবে হজ যাত্রীদের, এবং এই সংক্রান্ত যে জটিলতা প্রতিবার আমরা দেখি এটা খুব দ্রুতই কাটিয়ে উঠবে সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আপনারা যারা আছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।